সুপ্রিয় সুধী, উচ্চারক আবৃত্তি কুঞ্জের নিয়মিত অনলাইন ভিত্তিক আবৃত্তি এবং কথামালার আয়োজন অন্তপুর নিকটদূর। আজ আমাদের এই অনুষ্ঠানের 10ম পর্ব। এই 10ম পর্বে আমরা আজকের আয়োজনে অতিথি আলোচক হিসেবে পেয়েছি, আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই শহরের অত্যন্ত পরিচিত একজন মানুষ, দীর্ঘদিন ধরে গ্রুপ থিয়েটার চর্চার সঙ্গে জড়িত এবং সেই সঙ্গে বাউল সঙ্গীত নিয়ে, বাউল তত্ত্ব নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে যাচ্ছেন। আমাদের উচ্চারক আবৃত্তি কুঞ্জের অন্যতম শুভানুধ্যায়ী, আমাদের সংগঠনের যাত্রা লগ্ন থেকে যাদের সহযোগিতা এবং ভালোবাসায় আমরা আচ্ছন্ন, তেমনি একজন স্বপন মজুমদার। আমি তাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। স্বপন মজুমদার। ধন্যবাদ ফারুক। ধন্যবাদ। একই সঙ্গে আমি এবার যুক্ত করতে চাই আমাদের আজকের এই আয়োজনের আমন্ত্রিত আবৃত্তি শিল্পী, সাংগঠনিক আবৃত্তি চর্চায় যার দীর্ঘদিনের যাত্রা, দীর্ঘদিনের শ্রম এবং ত্যাগ রয়েছেন, নাজমুল আহসান। তিনি সনম ঢাকার সাধারণ সম্পাদক। তাকেও আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। সেই সঙ্গে আমন্ত্রিত আবৃত্তি শিল্পী হিসেবে যুক্ত আছেন এই সময়ের প্রতিশ্রুতিশীল আবৃত্তি শিল্পী এবং সাংগঠনিক আবৃত্তি চর্চার সঙ্গেও যুক্ত বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের অন্যতম একজন অনন্যা চৌধুরী। তাকেও আমরা আমাদের আজকের এই আয়োজনে যুক্ত করতে পেরেছি। একইভাবে আমাদের উচ্চারকের দীর্ঘদিনের সদস্য, 18 বছর আগে যখন উচ্চারক যাত্রা করছিল, ঠিক তার কিছুদিন পরেই যুক্ত হয়েছিলেন সুমি সেন। আমরা সুমি সেনকে আজকে অনলাইন অনুষ্ঠান অন্তপুর নিকটদূরে স্বাগত জানাচ্ছি। এবং আরো একজন উচ্চারকের অন্যতম দায়িত্বশীল, আমাদের এই সংগঠনের সঙ্গে দীর্ঘ বছর ধরে জড়িত, বর্তমানে তিনি অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাংগঠনিক আবৃত্তি চর্চার সঙ্গে 1 দশক পার হয়ে গেছে সেই শামীমা ইয়াসমিন মুন্নি। আমরা আজকে এই 6 জন মানুষ 1 ঘন্টা আমরা আলোচনা, আলাপ, আড্ডা এবং আবৃত্তি দিয়ে কাটাতে চাই। সুপ্রিয় সুধী, আমরা সবাই জানি বর্তমান পরিস্থিতিটা, আমরা সবাই স্ব অবস্থানের থেকে এক ধরনের যুদ্ধ করে আমরা এই সময়টাকে পার করার চেষ্টা করছি, অতিক্রম করার চেষ্টা করছি এবং খানিকটা জয় করারও চেষ্টা করছি। তো আমরা বলবো এখন আমাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা এখন এই করোনা কালীন বা এই দুর্যোগকালীন সময়টাকে আমরা জয় করার পথে আছি। তো সেই ক্ষেত্রে আমরা শুরুতেই পরিচয় হয়ে নিলাম। এবার খানিক আলোচনা। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অতিথি আলোচক হিসেবে উচ্চারকের শুভানুধ্যায়ী পরিষদ সদস্য, নাট্যজন এবং বাউল তাত্ত্বিক গবেষক স্বপন মজুমদার। আমরা শুরুতেই তার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। স্বপন মজুমদার। ধন্যবাদ ফারুক। আপনারা সবাই কি আমার কথা শুনছেন?
আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। ধন্যবাদ উচ্চারক আবৃত্তি কুঞ্জকে, এবং আজকে আমাকে অন্তপুর নিকটপুর এরকম একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি অত্যন্ত গর্বিত বোধ করছি। পাশাপাশি এই সংগঠনটির সাথে আমার দীর্ঘ অনেক বছরের সম্পর্ক, অথবা বলা যেতে পারে প্রায় তার জন্ম লগ্ন থেকেই আমার সম্পর্ক, এবং ফারুক সহ তার দল সবাই খুব প্রতিশ্রুতিশীল আবৃত্তি কর্মী। তারা প্রচুর প্রোগ্রাম করে এবং এই রকম একটি দুঃসময়েও তারা যে অন্তঃপুর থেকে নিকট দূরে যাওয়ার জন্য যে আয়োজন, এটিও অত্যন্ত সাধুবাদ জানাই। পাশাপাশি যে বিষয়ে আমাকে কথা বলতে বলা হলো, একটা ইঙ্গিত দেওয়া হলো যে আমরা একটা সারা পৃথিবী একটা খুব দুঃসময় কাল কাটাচ্ছি, এবং এই দুঃসময়ের কালের নাম হচ্ছে করোনা কাল। এবং এই করোনা কাল আমাদের মতো একটি দরিদ্র দেশে আমাদেরকে বিপর্যস্ত করে তুলেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই আমাদের অবস্থা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আমরা খুবই খারাপ অবস্থায় আছি। সেই জায়গায় আমার নানান রকমের উপলব্ধি হয়েছে এই করোনা কালে। সেই উপলব্ধিগুলোকে আমি একটু আপনাদের সাথে মত বিনিময় করতে চাই। আপনারা জানেন যে করোনা কালের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন আমাদের সবার কাছে আমরা পরিচিত, তার নাম হচ্ছে ইমিউনিটি সিস্টেম। অর্থাৎ রোগ প্রতিরোধ করবার ক্ষমতা যদি আপনার কাছে থাকে তাহলেই আপনি বেঁচে যাবেন। এবং আমরা দেখছি যে রোগ প্রতিরোধ করবার ক্ষমতা এবং বার্ধক্য এই মৃত্যুহারের সংখ্যায় সবচেয়ে বেশি। কিন্তু আমি আপনাদেরকে একটা অবাক করে একটা কথা বলতে চাই, যেহেতু আমি লালন চর্চা করি, লালন নিয়ে আজকে বহু বছর সময় কাটাচ্ছি, এবং আমি সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, নতুন জীবন বোধের ক্ষেত্রে এবং নতুনভাবে বাঁচার ক্ষেত্রে লালন জীবন বোধ নিয়ে চর্চা করছি। সেই জায়গায় আমি দেখেছি যে যারা লালন প্রেমী সাধু এবং যারা সেখানে আখড়া ভিত্তিক যেসব সাধকরা আছেন, তাদের অনেকেরই গড় বয়স কিন্তু ৮০ থেকে ১০০, এবং এই ৮০ থেকে ১০০ বছরের এই সাধুদের সত্যিকার অর্থেই কোনো আমি যদিও ফোন করে বলি যে সাধু সে তো বেলা অনেক হলো, তা একটু মাস্ক টাস্ক পরবেন, কিন্তু তা ওরা আমার কথা শুনে খুব হাসে যে সাই তুমি ওই পারে আছো, শহরে আছো, তো মাস্ক টাস্ক পরে থেকো, আমায় বলো না। হ্যাঁ, আমরা আছি তো আমাদের জায়গা থেকে, সুতরাং সেই জায়গা থেকে আমরা খুব ভালো আছি। হ্যাঁ, আর দেহ তো আমাদের মতো করে রেখেছি, তোর মতো দেহকে তোমাদের মতো করে রাখুনি। এই যে তারা আজকে যে জায়গা থেকে তাদের রোগ প্রতিরোধ করবার ক্ষমতার জায়গা থেকে তাদের দেহকে তৈরি করেছে, আমরা যারা শহরের মানুষ অথবা সত্যিকার অর্থে খাদ্য অভ্যাসের ক্ষেত্রে আমরা সচেতন নই, তারা কিন্তু আমরা এই যে একটি দুর্বিষহ অবস্থায় অথবা এরকম একটি ভাইরাসের কবলে আমরা আজকে বিপর্যস্ত হয়ে যাচ্ছি। তো সুতরাং এই ইঙ্গিতটাই আমি দিতে চাই যে লালনের ওখানে একটা কথা প্রচলিত আছে যে তুমি তোমার খাদ্যকে ঔষধে পরিণত করো। তারা কিন্তু কোনো ট্যাবলেট অথবা কোনো অন্য কোনো কিছু খায় না, এমনকি কোনো কবিরাজিও খায় না, মানে অর্থাৎ অন্য কোনো আয়ুর্বেদীয় কিছু আয়ুর্বেদ তারা নিজেরাই বানায়, কিন্তু ঠিক ঔষধ খাওয়ার মতো করে কোনো কিছু তারা খায় না। তারা তাদের যে খাবার, এই খাবারকে তারা শনাক্ত করে, এবং জন্মের পর থেকে তাদের কথা হচ্ছে যে তুমি তোমার খাবার শনাক্ত করো, এবং তুমি যদি তোমার খাবার শনাক্ত করতে পারো তাহলেই তোমার শরীরটা ভালো থাকবে। এবং এই খাবার শনাক্ত করবার জায়গাটা আজকে আমাদেরকেও সুনিশ্চিত করতে হবে, যারা আমরা শহরে আছি, যারা আমরা মাংসাশী। আমি মনে করি না যে মাংস খাওয়াটি এটি বদ অভ্যাস, কিন্তু আপনার শরীর কতটুকু মাংস আসলে সত্যিকার অর্থে গ্রহণ করছে, আপনার শরীরে কোন খাবারটি আপনার শরীরের জন্য ভালো, অ্যালার্জিক নয়, এই জায়গাটার কোনো গবেষণা পারিবারিক ভাবেও নেই, আর আপনি নিজেও স্ব উদ্যোগে আপনি কিন্তু সেই জায়গাটা আবিষ্কার করেন না। সুতরাং আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের রসনা, অর্থাৎ আমরা যে খাবার খেতে ভালো লাগে অথবা যেই খাবার পণ্য আকারে আমার কাছে খুব ভালোভাবে আসে, যেমন ধরুন এই যে ফাস্ট ফুড, তারপরে আপনার আইসক্রিম,
এরকম অনেক পণ্য অথবা এখনকার বাজারে অনেক রকমের পণ্য আমরা দেখি, সেই পণ্যগুলো যখন আমাদেরকে আকর্ষিত করে আমরা সেই পণ্যের প্রতি আমরা আকর্ষিত হই। তো সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে করোনার অন্য অনেকগুলো দিক যখন আমাদের কাছে পরিষ্কার, ঠিক খাবারের বিষয়টিও পরিষ্কার হওয়া উচিত আগামী প্রজন্মের জন্য, আমাদের সন্তানের জন্য, আমাদের ভাইয়ের জন্য, বোনের জন্য, আমাদের আশেপাশের মানুষের জন্য। আমাদের কাছে কিন্তু এই বার্তাটাও নিয়ে যেতে হবে। এই বিষয়ে যদিও আমি একটা লেখা তৈরি করছি যে আসলে আমরা কেন আমাদের খাবারকে শনাক্ত করতে পারি না, অর্থাৎ এখানে অনেক রকমের ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ারগুলোকে আমি তুলে আনবো। হ্যাঁ, এবং আমরা আমাদের নিজেদেরকেও, আমাদের সন্তানকেও আমরা সত্যিকার অর্থে সে খাবার শনাক্ত করবার জন্য কোনো শিক্ষা আমরা দেই না। তো সেই জায়গা থেকে এটি সচেতনতার একটা বিষয়। আমি মনে করি যে উচ্চারক অবশ্য যদি এরকম একটা সুযোগ দেয়, আমি আমার আরো কিছু এরকম সতীর্থ মানুষকে নিয়ে এই বিষয়ে আমরা একটা আলোচনা করতে পারি। কিছু পুষ্টি বিজ্ঞানীও আমার সাথে আছেন যারা আমি এই গবেষণা করতে গিয়ে আমি দেখলাম যে তারা সত্যিকার অর্থে তারা এটি হচ্ছে লব্ধ জ্ঞান, অর্থাৎ এই সাধুরা এগুলো জানলো কি করে, তারা তো কেউ তাদেরকে কিছু বলেনি। এটি লব্ধ জ্ঞান সম্পর্কে আপনাদের তো একটু জানা থাকা দরকার, অর্থাৎ যে জ্ঞানগুলো শত বছর হাজার বছর ধরে আপনার চর্চিত হতে 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 সংশোধন হতে 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 এটি একটি জ্ঞান হিসেবে আপনার রূপান্তরিত হয়। সুতরাং সেই জায়গা থেকে এটি রিলে রেসের মতো, অর্থাৎ তার ঠাকুরদা তাকে বলে গেছে বাবা এটা খাস, ঠাকুরদার এর পরের দাদা বলে গেছে তুমি এটা খেও, তারপরে বাপ বলে গেছে বেটাকে তুমি এটা খেও। এইভাবে করেই তারা খাদ্যকে শনাক্ত করে। তো সুতরাং এই লব্ধ জ্ঞানগুলো কিন্তু খুব যে একদম হেলায় ফেলায় মানে দেখা হবে তা না, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সবাইকে এইগুলো একটু পড়া উচিত, জানা উচিত। হ্যাঁ, আর এছাড়াও প্রাকৃতিক খাদ্য, প্রাকৃতিক চিকিৎসা এ বিষয়ে বাংলাদেশ ভারতে প্রচুর বই আছে, এবং ভারতে তো বিশাল জনসংখ্যাই আপনারা জানেন যে এইসব পথ্যের আওতায় আছে। তো সুতরাং এবং আমি চায়না গিয়েছি, চায়নাতেও আমি দেখেছি যে সেই রকম চায়নার যে লোকাল হার্বাল আছে সেটা তারা অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং আস্থার সাথে তারা সেটা সেবন করে। তো সুতরাং সেই জায়গা থেকে আমাদেরও আমাদের ঔষধ নীতি এবং খাদ্য এই দুটোকে নিয়ে আমাদের আগামী প্রজন্মের জন্য ভাবতে হবে। আর আমি আরেকটা কথা বলতে চাই যে লালনের একটি পদ আছে, হ্যাঁ, যেটাকে আপনারা লালনের গান বলেন, সেটা সাইজিরা ওটাকে গান বলে না, এটাকে কালাম বলে অথবা পদ বলে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে একটা লালনেরই লেখা একটা পদ আমি পড়তে চাই। আজ রোগ বাড়ালি শুধু কুপথ্যি করে, ওষুধ খেয়ে অপযষ্টি করলি কবিরাজেরে, মানিলে কবিরাজের বাক্য তবে রোগ হতো আরোগ্য, মধ্যে মধ্যে নিজে বিজ্ঞ হয়ে গোল বাঁধালি রে, অমৃত ওষুধ খালি তাতে মুক্তি নাহি পেলি, লোভ লালসে ঘুরে মলি ধিক তোর লালসারে, লোভে পাপে মরণ তা কি জানো না রে মন, লালন বলে যা যা এখন মন মর্গা ঘোর বিমারে। অর্থাৎ লালন শাহী কিন্তু এই ভাষাতেও এই কথাতেও কিন্তু সেই ইঙ্গিতটা করে গেছে যে একটি সঠিক পথ্য যদি না থাকে তাহলে জীবন কিন্তু একটা ঘোর বিমারেই আমরা হারিয়ে যাব। তো সুতরাং আমরা হারাতে চাই না, আমরা জানতে চাই, আগামী নতুন প্রজন্মকে আমরা শেখাতে চাই, আর লালন প্রেমিক করতে চাই। শহর থেকে আমার মতো যারা এরকম ছুটে যাচ্ছে আমি সবাইকে আমন্ত্রণ করব যে কুষ্টিয়াতে আসুন, আমার আনন্দ ধাম হচ্ছে আমার আকরাবাড়ি, সেখানে আপনারা আসুন। সেখানে আপনারা যদি 3 দিন 4 দিনের জন্য আসেন, 2 দিনের জন্য আসেন, আমি আপনাদেরকে একটা নতুন জীবন চর্চা, নতুন জীবন রীতি একটা উপহার দিতে পারবো। আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাওন ভাই। হ্যাঁ, আমরা আপনার এই আলোচনার মধ্য দিয়ে নতুন একটি বিষয়, নতুন একটি তথ্য আমরা পেলাম যে খাদ্য অভ্যাস এবং ঔষধ গ্রহণ এবং বর্জনের বিষয়টুকু, এবং সেই সঙ্গে আপনার যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণ আমরা অত্যন্ত মানে লোভীদের মতো করে ইয়া করে নিলাম, আমরা গ্রহণ করে নিলাম। আমরা একসঙ্গে একবার যেতে চাই
লালনের আখড়ায় বা আপনার নিজস্ব যে আখড়া বাড়ি আছে সেখানে আমরা একবার হয়তোবা ঘুরে আসতে চাই। সেই সুযোগটা আমরা গ্রহণ করব একসময়। আমরা আপনার কাছে আবারও ফিরে আসব, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়তোবা হবে। এখন আমরা আলোচনায় না গিয়ে এখন সরাসরি আবৃত্তিতে যেতে চাই। আমাদের আজকের এই আমন্ত্রিত অনুষ্ঠানে আবৃত্তি শিল্পী হিসেবে আমাদের দুজন উচ্চারকের শিল্পী আছেন, আমরা তাদেরকে দিয়ে আগে শুরু করতে চাই। শুরুতে আমরা শামিমা ইয়াসমিন মুন্নি, তার কণ্ঠ থেকেই আবৃত্তি শুনবো এবং প্রাসঙ্গিক যদি শুভেচ্ছা জানানোর জন্য কিছু বলতে হয় শুরুতে আমরা তা শুনতে পারি। মুন্নি। হ্যাঁ, শোনা যাচ্ছে। শুরুতেই সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমার প্রথম নিবেদন অসীম সাহার যদি রাজদণ্ড দাও। হ্যাঁ, শোনা যাচ্ছে? যদি রাজদণ্ড দাও আমি মাথা পেতে নেব। ক্ষমার অযোগ্য যদি কোনো ভুল হয়ে থাকে, আর সেই ভুলের জন্য যদি বদলে যায় ভৌগোলিক সীমা, যদি আত্মজের নিক্ষিপ্ত তীর শূন্যতায় উড়ে গিয়ে শক্তিশীল হয়ে বিধে তোমার শরীরে, তুমি তবে কোন দণ্ড দেবে? যদি রাজদণ্ড দাও আমি মাথা পেতে দেব। পিতা, একদিন তুমি ছিলে স্বপ্নের ভেতরে, তোমার স্বপ্নের মধ্যে আমি খুঁজে পেয়েছিলাম আমার অখণ্ড নীলাকাশ। কিন্তু তুমি তো জানো পিতা, স্বচ্ছ সুন্দর সেই নীলাকাশকে ঢেকে দেয় যে শ্রাবণীর ঘন কালো মেঘ, আর তার পেছনে লুকিয়ে থাকা যে বজ্রের হুঙ্কার উদ্ধত আক্রোশে গর্জে উঠে পৃথিবীকে ভূষীভূত করে। আমি সেই গর্জনের অগ্নি থেকে জেগে ওঠা বিভ্রান্ত বালক, কিছুই বুঝতে পারিনি। আমি তোমাকে আঘাত করে আমারই অস্তিত্বের মূলে আঘাত করেছি। তার জন্য আমাকে যে শাস্তি দেবে দাও, আমি মাথা পেতে দেব। যদি রাজদণ্ড দাও, যদি নির্বাসন দিয়ে দাও আফ্রিকার দুর্গম গভীর অরণ্যে, আমি মেনে দেব। এ আমার আত্মঘাতী বিনাশের যোগ্য পুরস্কার। পিতা, যদি জানতাম আমারই ভুলের জন্য এত রক্ত এত প্লেট জমা হবে পিতৃভূমিতে, যদি জানতাম নিকুম্ঠিলা যজ্ঞাগারে তোমারই বুকে রক্তে রঞ্জিত হবে মাতৃভূমি আবার, যদি জানতাম মধ্যরাতে তোমার ছায়ারা এসে তোমাকেই বধ করবে নির্মম হাতে, যদি জানতাম তোমার নিথর দেহ রক্তাপ্লুত পড়ে থাকবে উপবাসে সিঁড়ির উপরে, পিতা, যদি জানতাম তোমার বক্ষ থেকে সিঁড়ি বেয়ে নেমে যাবে 7 কোটি রক্তের ধারা, তাহলে এই হাতের প্রতিটি আঙুল দিয়ে আমি শক্ত করে আঁকড়ে ধরে রাখতাম আমার উদ্ভ্রান্ত আত্মাকে। আমি আমার চোখে বিধিয়ে দিতাম অভ্রবীতি শিমুলের কাঁটা। আমার বক্ষ বেঁধে আত্মচিৎকারে যদি তোমার ঘুম ভাঙত, তুমি দেখতে পেতে তোমারই পায়ের কাছে নতজানু পড়ে আছে তোমার সন্তান। তুমি কি করে তাকে 2 হাতে ফেরাতে তখনই? আমি জানি পাহাড়ের অন্তরালে বয়ে যাওয়া স্বচ্ছতর ঝর্ণা ধারার মতো তোমার হৃদয় ছিল শান্ত স্নিগ্ধ নদী। তোমার হৃদয় ছিল বাউলের এক তারা, ক্লান্ত ভাটিয়ারি। পিতা, তুমি কি জানতে তোমার হৃদয় থেকে উচ্চারিত এই জল একদিন সব কিছু ভুলে গিয়ে তোমাকেই উগড়ে দেবে বঙ্গোপসাগরে? তুমি কি এই মাটি আর্তনাদ করে উঠবে নদীটির তীরে? যদি তুমি জানতে পিতৃত্বের এই দান তোমাকেই একদিন রক্ত মূল্যে শোধ দিতে হবে, তখন কি তুমি এই স্বদেশের মাটি ফুঁড়ে জেগে উঠে পরাধীন মানুষের মুক্তি মন্ত্র হতে? পিতা, এইখানে তুমি আজ নেই,
তোমার ছায়াটা পড়ে আছে। খুব ভোরে আকাশ বিদীর্ণ করে যে রক্তিম সূর্য ওঠে পূবের আকাশে, সবুজ প্রকৃতির মধ্যে তার গাঢ় রং মিশে গিয়ে আজ আশ্চর্য আভা ছড়িয়ে দেয় দিগন্তে দিগন্তে। তার মধ্যে তোমাকে আমি দেখতে পাই। আমার প্রতি মুহূর্তের নিঃশ্বাসের মধ্যে তুমি চিরকালের বাতাস হয়ে ঢুকে যাও। আমার সবটুকু অস্তিত্বের মধ্যে মৃত্যুহীন উপস্থিতি আমাকে তুমি করে তোলে। তার মানে তুমি ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। তুমি তোমার উপস্থিতিহীন অস্তিত্বের ভয়ে শঙ্কিত একদল শিকারী তোমার ছায়ার উপরে অন্ধকারের প্রলেপ লাগিয়ে দিতে চায়। একদিন তুমি যাদেরকে হৃদয়ের উষ্ণ আলিঙ্গনে বেঁধে নিয়েছিলে, তারাই তোমার অস্তিত্বের অহংকারের উপরে লেপ্টে দিতে চায় পঁচিশের কালো অন্ধকার। তুমি তোমার প্রেতাত্মা এসে ভর করে বঙ্গভূমিতে। মানুষ তো ভুল করে পিতা, তোমার এই দেহ খালি সে ফুলেরই দাম। যদি পারো, যদি পারো ক্ষমা করো অধম সন্তানের। আর যারা তোমারই রক্তের দামে কেনা এই স্বদেশের মাটিকেই বদলে দিতে চায়, লাল ও সবুজের মানচিত্রে আঁকতে চায় কলঙ্ক তিলক, তোমার ক্ষমার হাত একদিন যদি ওই জলে স্থলে অন্তরিক্ষে ছুটে চলে যায়, সেই দিন আমাকেও নির্বাসন দিও। এই পৃথিবী পার করে ফেলে দিও অন্য কোনো কঠিন অরণ্যে। যদি রাজদণ্ড দাও, যদি ফাঁসির কাষ্ঠে স্তব্ধ হয় এ দেহ আমার, আমি সব সব আমি মাথা পেতে দেব। শুধু আমি কিছুতেই মানব না আমার বুকের পরে চেপে থাকা আগস্টের সম্মিলিত ঘাতক আধার। ধন্যবাদ। ধন্যবাদ শামীমা ইয়াসমিন মুন্নি। আমরা শুরুতেই বঙ্গবন্ধুর একটি কবিতা শুনলাম। সুপ্রিয় সুধী এবং আজকের যারা আমন্ত্রিত অতিথি তাদের উদ্দেশ্যেও আমরা বলছি, উচ্চারক আবৃত্তি কুঞ্জ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই শোকাবহ আগস্টে প্রতি মঙ্গলবার আমরা পিতার চির উন্নত শির এই নাম দিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছি। আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা এখনো শোকাবহ আগস্টেই আছি। আমরা মঙ্গলবারের যে 3টি পর্ব আমরা শেষ করেছি, আগামী মঙ্গলবারও আমরা আশা করছি 4র্থ পর্ব শেষ করব। তো সে যাই হোক, শামীমা ইয়াসমিন মুন্নিকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা সরাসরি চলে যেতে চাই আমাদের উচ্চারক সদস্য, অনেক পুরনো সদস্য, দীর্ঘদিন সাংগঠনিক চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। এখন তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন, সুমি সেন। আমরা তাকে যুক্ত করছি আজকের এই আয়োজনে। আবৃত্তি শুনতে চাই। সুমি। ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমে আমি যোগ্যতা জানাতে চাই আমার খুব প্রিয় একজন মানুষ, কাছের মানুষ, যার হাত ধরে আবৃত্তিতে আমার হাতে করি। তিনি হলেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের কর্ণধার জনাব ফারুক তাহের, ফারুক ভাইকে ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের অতিথি আলোচক স্বপন দাদা, আবৃত্তি প্রশিক্ষক নাজমুল ভাই, আবৃত্তি শিল্পী অনন্যা চৌধুরী এবং উচ্চারক সদস্য শামীমা ইয়াসমিনকে। সুপ্রিয় সুধী, আজ 21 আগস্ট, ইতিহাসের বর্বরচিত সেই কালো দিন, যেদিন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয়েছিল। উচ্চারক আবৃত্তিকুঞ্জের পক্ষ থেকে সেই ঘৃণিত হামলাকারীদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আগস্ট মাস শোকের মাস। জাতির শ্রেষ্ঠ সন্তান
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের উপকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পড়ার চেষ্টা করছি কবি মঞ্জুর আহমেদ শাকিলের পিতৃহত্যার দায়। খুব বেশি অভিমান কি গ্রাস করেছিল আপনাকে? বাঙালির হাতের অস্ত্র হতে উৎসারিত ধাতব বুলেট যখন আপনাকে বিদ্ধ করলো ক্রুশবিদ্ধ যিশুর মতন, আপনি কি ভেবেছিলেন অন্তত ছোট্ট রাসেল বেঁচে যাবে কোনো কোনো খুনির সন্তানের মুখ তাদের চোখে ভাসবে বলে? সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে প্রস্থানোদ্যত আপনার মায়া ভরা চোখে কি শেষবারের মতো এঁকেছিলেন হাসিনা রেহানার আহ্লাদী মুখ? ছিপছিপে কামালে দাঁড়িয়ে সুবেহ সাদেকের প্রহরে বেহেশতের দরজায় আপনার অপেক্ষায় পিছনে হেঁটে আসছেন রেনু, তরুণ জামাল, ভাই নাসিরের পায়ে পায়ে পুত্রবধূ সুলতানার দীঘল যাত্রা, রোজির কান্না। আপনি হেঁটে যাচ্ছেন টুঙ্গিপাড়ার খেলার মাঠে শ্রাবণের বিষণ্ণ প্রহরে। আপনি চলে যাওয়ার পর আমাদের আর কোনো ঠিকানা নেই, অনিবার্য নরক ভিন্ন, নেই কোনো পবিত্র পরিচয়। অবিশ্বাসী ঘাতক আমি, পিতৃহত্যার পরিচয়ে ঘৃণ্য। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমরা 15 আগস্ট এবং সেই সঙ্গে তার কথায় যুক্ত হয়েছে 21 আগস্ট। আমরা আগস্টের এই শোক থেকে যেন বের হতে পারছি না। আমরা বাঙালি জাতি, আমরা এই আগস্ট মাসেই অনেক বিখ্যাত ব্যক্তিকে হারাচ্ছি। আমাদের শিল্প সংস্কৃতি, আমাদের সাহিত্যের অনেক বড় বড় লোকজনকে আমরা হারাচ্ছি এই আগস্টে। তো সে যাই হোক, আমরা যারা বর্বরচিত হামলায়, যে কোনো হামলায় শিকার হয়ে যারা অকালে মৃত্যু বরণ করছেন এবং অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের ইহ জগৎ ত্যাগ করছেন, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাকে আমরা ঘৃণা জানাই এবং প্রতিবাদ জানাতে চাই আমাদের এই আয়োজন থেকে। সুপ্রিয় সুধী, আমরা এবার আমাদের আজকের আমন্ত্রিত আবৃত্তি শিল্পী অনন্যা চৌধুরী, আমরা তার কাছেই যেতে চাই আবৃত্তি শুনবো বলে। অনন্যা চৌধুরী। ধন্যবাদ। আজকের এই আয়োজনে অন্তপুর নিকট দূরের 10ম পর্বে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ফারুক আঙ্কেলের প্রতি। সে সাথে আজকের উপস্থিত অতিথি শিল্পী এবং উচ্চারকের 2জন সহ যোদ্ধা, আমরা একসাথে একই পথে আবৃত্তি করছি যেহেতু, সবাইকে জানাচ্ছি আমার শুভেচ্ছা। আগস্ট শোকের মাস। এই শোকের মাসে আমি প্রথমে নিবেদন করছি আক্তার হোসেনের আজ থেকে তুই নিজেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর। আমাদের জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আজকের এই নিবেদন। কিরে, কেমন আছিস? অমন আত্মমগ্ন হেঁটে যাচ্ছিস কোথায়? পেছন থেকে কে যেন আলতো হাত রেখে ঘাড়ে বিঘ্ন ঘটালো যাত্রায়। পেছন ফিরে তাকাতেই দেখি সেই বিশাল বৃক্ষ এবং তার গভীর থেকে গভীরতর ছায়ার বিস্তার। আপনি অবাক হচ্ছিস কেন? আমি তোর অনলস অনুগামী, যেখানে তোর পদক্ষেপ আমারও সেখানে।
আপনি কি ভ্রমণে বেরিয়েছেন বঙ্গবন্ধু? বাংলার প্রতি তৃণমূলে আমার পদচ্ছাপ, তবুও আমার পরিভ্রাজনের অন্ত নেই। তুই পথ হারাস কিনা, যাস কিনা ভুল পথে, আমি তাই প্রতিদিন সঙ্গী হই তোর ছায়ার মতোই। আপনার মুখ অমন ম্লান কেন বঙ্গবন্ধু? দেশের ভবিষ্যৎ ভাবনায়, অন্তর্গত কোনো বেদনায়? আমার মুখ তো অন্তর্ভেদী এক আয়না, তোরই মুখের প্রতিটি রেখা তাতে প্রতিবিম্বিত। এবার প্রসঙ্গ পাল্টে বলি, সেই কতদিন পর আপনার সঙ্গে দেখা, কত কাল শুনি না আপনার সেই জলদ গম্ভীর স্বরের ভাষণ। আমি কিন্তু রোজ তোকে দেখি। আর ভাষণের কথা বলছিস বলেই তিনি প্রাণ খুলে হো হো করে একটু হেসে দীপ্র বলে ওঠেন, ভালো করে কান পাতলে বাতাসের অবিরল মর্মর ধ্বনির তরঙ্গে পাখিদের স্বরূপ সেতারের বলে বয়ে চলা নদীর ঢেউয়ের চঞ্চলতায় সেই যে তোরা বলতিস পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, টেকনাফ থেকে তেতুলিয়া, সর্বত্র সর্বত্র সবখানে সব কিছুতেই আমার ভাষণের গান। আপনার কথাগুলো কেমন যেন শোনাচ্ছে বঙ্গবন্ধু, বেশ রহস্যময়, তাই না? মনে রাখিস, আমি যেমন তোদের অবিচ্ছেদ্য অতীত, তেমনি বর্তমান এবং ভবিষ্যৎ। দেখে নিস, আমাকে ছাড়া তোদের কোনো কর্মযজ্ঞই পূর্ণতা পাবে না কোনোদিন। আমার তিল তিল স্বপ্ন আর রক্তের ফসল এই বাংলাদেশ। কিন্তু আপনি জানেন বঙ্গবন্ধু, আপনার নাম এখনো মুছে ফেলবার কত না নির্লজ্জ প্রয়াস, কত না কূট ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র আর অন্তহীন অপপ্রচারের ডামাডোল। তোরাও পাগল, ছেলে মানুষের মতো যেখানে সেখানে টাঙাতে যাস কেন আমার ছবি আর নামের ফলক? এই যে তুই হাঁটছিস বাংলার বিশাল প্রান্ত জুড়ে, কাজ করছিস কারখানা কলে, জল ঝড় আর রোদ বৃষ্টি সয়ে বীজ বুনছিস, ফসলের নিড়ানি দিচ্ছিস মাঠে মাঠে, গড়ে তুলছিস সবল সেতু, কালভার্ট কি ব্রিজ, ফল কিংবা শুধুই ছায়ার কাঙ্ক্ষায় গাছের চারা লাগাচ্ছিস পথে প্রান্তরে, সুযত্নে মমতায় কেবল বাড়াচ্ছিস সীমা উজ্জ্বল উদ্যান, গড়ে তুলছিস প্রার্থিত পর্ণকুটির, নিরাশ্রয়ী কারো জন্য নির্ভরতার নিজস্ব ভিত্তিমূল, ছোট কি বড় উজ্জ্বল বিদ্যাপীঠ, শান্তির নামে আকাশে ওড়াচ্ছিস সফেদ পায়রার ঝাঁক, রক্তপাতের প্রতিটি উৎস মুখ বন্ধ করছিস পরম প্রতিজ্ঞায়, সহস্র শহীদের রক্তের বীজে বীজে অঙ্কুরিত আমার বাংলার ভিত্তিতে নিয়ত দিচ্ছিস প্রাণ, স্বাধীনতা ও মুক্তির নামে লিখছিস কবিতার পর কবিতা, দোতারা ও গিটারে কম্প্র আঙ্গুল বুলিয়ে শিল্পী তো গাইছিস জীবন ও জয়ের গান। প্রিয় কি প্রিয়ার সুকোমল গালের প্রান্তরে প্রগাঢ় চুমুর আলপনা এঁকে দিচ্ছিস সুগভীর আলিঙ্গনে, তাতেই লেখা হয়ে যাচ্ছে আপনা আপনি আমার নাম। লোক দেখানো ছবি আর ফলকে কি এসে যায়? বাংলার হে তরুণ পরিব্রাজক, হে অক্লান্ত কারিগর, আমি নই, আজ থেকে তুই নিজেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ। বাহ, একটি মানে খুব কম পঠিত কবিতা আমরা শুনলাম অনন্যার কণ্ঠে। সুপ্রিয় সুধী, আমরা আসলে এই শোকাবহ আগস্টের বাইরে যেতে পারি না। বঙ্গবন্ধুর সপরিবারের যে হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ডের ঘটনার যে মর্মান্তিক বর্ণনা এবং সেই ধরনের তার
অতিবাহিত জীবন বা তার পরকালীন জীবনের যে ছায়াচ্ছন্ন মহতায় মানুষ এখনো কল্পনায় আশ্রিত, কবিরা বিভিন্নভাবে তাদের চেতনা শক্তি দিয়ে বিভিন্ন রকমের কবিতা নির্মাণ করে যাচ্ছেন এবং সেগুলো আমাদের আবৃত্তি কর্মীরা, শিল্পীরা তাদের কণ্ঠে তুলে নিচ্ছেন। তো সে যাই হোক, আমরা এখন আমাদের আমন্ত্রিত আবৃত্তি শিল্পী, বিশিষ্ট আবৃত্তিজন নাজমুল আহসান, আমরা নাজমুল ভাইয়ের কাছে যাচ্ছি। নাজমুল ভাই, আমরা কি শুনবো? আপনার আগে পরপর তিনজনের কণ্ঠেই দেখলাম আমরা বঙ্গবন্ধুকে নিয়ে বা 15 আগস্টকে নিয়ে আবৃত্তি। এবার আপনার কাছে যেতে চাই। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয়জন আবৃত্তিজন ফারুক তাহের। দীর্ঘদিন করে তার সাংগঠনিক চর্চা, তার প্রতি অভিবাদন, সেই সাথে অন্তপুর নিকট দূরে আজ যারা অংশগ্রহণ করছেন সবার কবিতা শুনেই ভালো লাগছিল। অল্প পঠিত বা অল্প শ্রুত কবিতাগুলো অন্যরকম ভাবে অরণ্য চৌধুরী, সুবীর সাইনিকা, শামীমা ইয়াসমিন, মুনির কণ্ঠে খুবই ভালো লাগছিল। এবং শুরুতে যে ভালো লাগাটা তৈরি হয়েছে সেই স্বপন মজুমদারের কণ্ঠে এত চমৎকার কথাগুলো উনি বলছিলেন এই সময়ের জন্য, এত চমৎকার করে উনি আলোচনাগুলো করছিলেন যেটা মন ছুঁয়ে গেল। এবং সেই মন ছুঁয়ে যেতে যেতে একটি কবিতা ভিতরে ভিতরে সেই আমাদের ঐতিহ্য, আমাদের বাউল কবি এবং কবি আল্লাহ আমাদের যেভাবে পুঁথি গাঁথতেন, সেই পুঁথি মনের মধ্যে কেন যেন উঠে দিচ্ছে বারবার। সেই পুঁথিটি একটু আমি স্থাপন করি। এই শোকের মাস এবং আজও সেরকম একটি দিন যেদিনে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বঙ্গবন্ধুর পরিবারের অন্যদেরকে। তার সবকিছুর প্রতি তীব্র ঘৃণা জানাই এবং তার সুষ্ঠু বিচার সেটা প্রত্যাশা করি। আমি উপস্থাপন করছি মোহাম্মদ নুরুল হুদার লেখা বঙ্গবন্ধুকে নিবেদিত পিতা শতায়ু পিতা চিরায়ু একটি কবিতার আমি পুঁথির মাধ্যমে পড়ার চেষ্টা করছি। মাটি মানুষ, খাঁটি মানুষ, শিশু মানুষ, খোকা বাংলা মায়ের যিশু মানুষ, জগৎ জোড়া লেখা। সেই শিশুটির জন্ম হলো মধুমতির তীরে, বেড়ে নাওল পলি হাজার নদীর তীরে। আরে মাটি মানুষ, খাঁটি মানুষ, শিশু মানুষ, খোকা বাংলা মায়ের যিশু মানুষ, জগৎ জোড়া লেখা। সেই শিশুটির জন্ম হলো মধুমতির তীরে, উঠল বেড়ে নাওল পলির হাজার নদীর ক্ষীরে। আরে সাক্ষী আছে চন্দ্র সূর্য, সাক্ষী মা জোনাকি, বনে মনে ছিলে বিলে সাক্ষী ডাকুক পাখি। মুজিব নামের সেই খোকাটি তাদের আপনজন, সবুজ জাতির সবুজ পিতা, জাতির বুকের ধান। আরে জন্মেছিল 17 মার্চ 1920 সালে, সেই থেকেই নামের ভাষান লাল সবুজের পালে। আজকে যখন তার জীবনের 100 বর্ষ এলো, বাঙালিরা নতুন করে অন্য মুজিব পেল। জন্মেছিল 17 মার্চ 1920 সালে, সেই থেকে নাওয়ের ভাষান লাল সবুজের পালে। আজকে যখন তার জীবনের 100 বর্ষ এলো, বাঙালিরা নতুন করে অন্য মুজিব পেল। আরে শিশু মুজিব, তরুণ মুজিব, মুজিব সর্বনাম। আরে শিশু মুজিব, তরুণ মুজিব, মুজিব সর্বনাম। প্রমিত নাম বঙ্গবন্ধু, ফুরায় না তার দাম। আরে 100 বর্ষে নতুন মুজিব, আসছে নতুন দিন। যতদিন এই বঙ্গবন্ধু মুজিব ততদিন। আরে যতদিন এই বঙ্গভূমি
মুজিব ততদিন। আরে চিরকালের জাতির পিতা লালন করি বুকে, মুক্ত পিতা যুক্ত পিতা জাতির সুখে দুঃখে, যুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা জাতি যোদ্ধা যিনি, মানবতার শ্রেষ্ঠ যোদ্ধা মুজিব নামে চিনি। আরে চিরকালের জাতির পিতা লালন করি বুকে, মুক্ত পিতা যুক্ত পিতা জাতির সুখে দুঃখে, যুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা জাতি যোদ্ধা যিনি, মানবতার শ্রেষ্ঠ যোদ্ধা মুজিব নামে চিনি। আরে শিশু মুজিব পিতা মুজিব শতবর্ষী আজ, অনন্তকাল বীর বাঙালির মুজিব মুক্তি তাজ। জানে মানুষ জানে মাটি জানে আকাশ বায়ু, আরে জানে মানুষ জানে মাটি জানে আকাশ বায়ু, শত বর্ষ আজকে বয়স চিরকাল তারায়ু। আরে শত বর্ষে নতুন মুজিব আসছে নতুন দিন, আরে শত বর্ষে নতুন মুজিব, আরে শত বর্ষে নতুন মুজিব আসছে নতুন দিন, যতদিন এই বঙ্গভূমি, যতদিন এই বঙ্গভূমি, আরে যতদিন এই বঙ্গভূমি মুজিব ততদিন। বাহ, অসাধারণ। আমরা পুঁথি এবং আবৃত্তি এবং পুঁথি শুনলাম। আমরা যে পুঁথি শিল্প, গ্রাম বাংলার যে ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য থেকে আমরা অনেক দূর চলে এসেছি। মাঝে মধ্যে এখন আবৃত্তি শিল্পীদের কণ্ঠে পুঁথি শুনতে পেয়ে আমরা সেই পুরনো দিনে, পুরনো অতীতে ফিরে যাই এবং আমরা যাদের কাছ থেকে এই ধরনের স্মৃতিচারণ শুনেছি তাদের স্মৃতি আমাদের মনে পড়ে যায়। যদিও আমাদের এই বয়সকালীন সময়ে সরাসরি একবার দুবার পুঁথি পাঠ শোনার অভিজ্ঞতা হয়েছে, আমার পরবর্তী যারা এখানে রয়েছেন তাদের হয়েছে কিনা জানি না, না হওয়ার সম্ভাবনাই বেশি। সে যাই হোক, আজকে আমরা নাজমুল ভাইয়ের কণ্ঠে বঙ্গবন্ধুকে পুঁথির সুরে স্মরণ করলাম। ধন্যবাদ নাজমুল ভাই। সুপ্রিয় সুধী, আমরা আবারও আমরা শামীম ইয়াসমিন মুন্নির কাছে ফিরে যেতে চাই আর আবৃত্তি শুনবো বলে। মুন্নি, আমরা এখন কি শুনতে পাবো? ভাইয়া, আমার এবারের নিবেদন মাহবুবুল আলম চৌধুরীর আবার এসেছে কবিতাটি। এখনো আমি নীল আকাশে রোদ বিকেলের খেলায় মত্ত হতে পারি, ঝাউয়ের শাখায় তুলতে পারি বিরহের বিষণ্ণ রোদন, পোয়াতি নদীর বুকে তুলতে পারি প্রেমের প্লাবন। এখনো দাঁড়াতে পারি লক্ষ জনের সামনে, নির্ভয়ে বলতে পারি বন্ধুরা আমি এসেছি, নিদ্রা ভেঙে আমি আবার এসেছি। জনতার বুকে আবারও তুলতে পারি ঢেউ ছাগানো ঝড়, লিখতে পারি ফাঁসির দাবির চেয়ে আরো তীব্র একটি কবিতা, শোনাতে পারি মাইকোভস্কির অন্তিম বেদনার চিৎকার, পল রবসনের বিপ্লবী গান। ওঠো জাগো বিশ্ববাসী, তুলে নাও হাতিয়ার, চলো চলো আবার গেয়ে উঠি প্রাণ রৌদ্রের অমিত বিপ্লবে সাহসের দুর্বিনীত গান। লাভ মার্শালে শব্দের সৌকর্যে ভরে দিতে পারি মানুষের বিধ্বস্ত অন্তর। আমি শুনেছি জোয়ানোবার্গের শেষ বিদায়ীর সকল বিনার ধ্বনি, ফাঁসির মঞ্চে জুলিয়াস ফুচিকের সাহসী কণ্ঠস্বর। আমি দেখেছি সূর্য সেনের বিদ্রোহী চিতা এখনো জ্বলছে অনাড়ম্বর উৎসবে আমার বুকের ভিতর। আমি দেখেছি বুড়িগঙ্গার নোংরা জলে ভাসমান দেওয়ারের শ্বাস, এসিড দগ্ধ ধর্ষিতা নারী মৃত্যুর মিছিল। আমি শুনেছি পার্থ সাহার দক্ষিণী মায়ের করি কান্না, মন্দির হতে মন্দিরে অবিরত ছোটা ছুটি,
অবিরাম যাওয়া আসা, দিন রাত্রি সকাল বিকাল, চোখের জলে ভাসা। বন্ধুরা, আর কান্না নয়, ফাঁসির দাবিও নয়, এখন সরাসরি যুদ্ধ, নির্যাতনের কঠিন প্রাচীর ভেঙে ফেলার যুদ্ধ, মনুষ্যত্বহীন ধর্মান্ধতার দেয়াল ভাঙার যুদ্ধ, স্পর্ধার স্তম্ভিত পাহাড় উড়িয়ে দেওয়ার যুদ্ধ, হৃদয় হতে হৃদয়ে ছড়ানো যুদ্ধ, প্রদীপ হতে প্রদীপে জ্বালানোর যুদ্ধ, জীবন হতে টিভির বিদায় যুদ্ধ, শস্য ক্ষেত্রে ফসল ফলানোর যুদ্ধ, সবার প্রাণী সবার প্রাণী ঘরে ঘরে ফুল ফোটানোর যুদ্ধ, সবার প্রাণী ঘরে ঘরে ফুল ফোটানোর যুদ্ধ। ধন্যবাদ শামীমা ইয়াসমিন মুন্নি। আমরা তোমার কণ্ঠে আরো একটি চমৎকার কবিতার আবৃত্তি শুনলাম। এখন আমরা সুমির কাছে তার দ্বিতীয় পরিবেশনা শুনতে চাই। সুমি সেন, আমরা কি শুনতে পাবো এখন? সুমি। এবার আমি বর্ষাকাল যদিও শেষ, তারপরও বর্ষার রেশ এখনো প্রকৃতিতে বিরাজমান। একটা সাউন্ড কোথায় খুব খুব ডিস্টার্ব করতেছে, এটা কোথায় ঠিক জানি না। এখন এখন বন্ধ, ঠিক আছে। না, এই তো তোমারটা শোনা যায়? হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক আছে। বলছে বর্ষাকাল যদিও শেষ, বর্ষার রেশ কিন্তু এখনো প্রকৃতিতে বিরাজমান। তো এবারে আমি চেষ্টা করছি কাজী নজরুল ইসলামের বর্ষা বিদায় কবিতাটি পড়তে। আচ্ছা। ওগো বাদলের পরি যাবে কোন দূরে, ঘাটে বাঁধা তব কেতকী পাতার তরি। ওগো খনিকা উব অভিসার ফুরালো কি আজ তব, কহিল ভাদরে পড়ে আছে মনে কোন দেশ অভিনব। তোমার কপল পরশ নাপিয়ে পাণ্ডুর কেয়া রেণু, তোমারে সরিয়া ভাদরের ধরা নদী তটে কাঁদে বেণু। কুমারীর ভীরু বেদনা বিধুর প্রণয় অশ্রু সম, ঝরিছে শিশির তো শেফালি নিশি ভরে অনুপম। ওগো কাজল মেয়ে উদাস আকাশ ছল ছল চোখে তব মুখে আছে চেয়ে, কাশফুল সম শুভ্র ধবল রাস রাস শ্বেত মেঘে, তোমার তরীর উড়িতেছে পাল উদাস বাতাস লেগে। ওগো ও জলের দেশের কন্যা, তব ও বিদায় পথে কাননে কাননে কদম কিশোর ঝরেছে প্রভাত হতে। তোমার আদরেই মুকুলিতা হয়ে উঠিল যে বল্লরী, তরুর কণ্ঠ জড়াইয়া তারা কাঁদে দিবানিশি ভরি। বউ কথা কও পাখি উড়ে গেছে কোথা, বাতায়নে বৃথা বউ করে ডাকাডাকি। চাপার গেলাস গিয়াছে ভাঙিয়া পিয়াসী মধুপ এসে, কাঁদিয়া কখন গিয়াছে উড়িয়া কমল কুমুদি দেশে। তুমি চলে যাবে দূরে ভাদরের নদী দুকুল ছাপাইয়ে কাঁদে ছল ছল সুরে। যাবে যবে দূর হিমগিরি সিঁড়ি ওগো বাদলের পরি, ব্যথা করে বুক উঠিবে না কভু সেথা কাহারেও সরি। সেথা নাই জল কঠিন তুষার নির্মম শুভ্রতা, কে জানে কি ভালো বিধুর ব্যথা না মধুর পবিত্রতা। সেথা মহিমার উদ্ধতি করে নাই তরুলতা হাসি,
সেথা রজনীর রজনীগন্ধা প্রভাতে হয় না বাসি। সেথা যাও তব মুখর পায়ের বরস্য নূপুর খুলি, চলিতে চকিতে চমকি উঠো না, কবরই উঠে না দুলি। সেথা রবে তুমি ধ্যান মগ্ন তাপসিনী অচপল, তোমার আশায় কাঁদিবে ধরায় তেমনি ফটিক জল। তোমার আশায় কাঁদিবে ধরায় তেমনি ফটিক জল। ধন্যবাদ। ধন্যবাদ। নজরুল আমাদের কাছে বহুল পঠিত হলেও আজকের যে কবিতাটি আমরা শুনলাম সেটি আমরা বেশ শোনা কবিতা মনে হয়নি। সে যাই হোক, সুমিকে ধন্যবাদ এরকম একটি কবিতা শোনানোর জন্য। আমরা তার কবিতার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের ভিন্নতায় পৌঁছে গেলাম। এবার আমরা আবৃত্তি শুনতে চাই আমাদের আজকের আমন্ত্রিত আবৃত্তি শিল্পী অনন্যা চৌধুরীর কাছে। অনন্যা, এবার আমরা কি শুনতে পাবো? একটু হ্যাঁ, ঠিক আছে এবার। আমারও এবারের নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে। আমরা জানি এই মাসে আমরা আমাদের বিদ্রোহী কবিকেও হারিয়েছি, শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাকে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এখনের নিবেদন কাজী নজরুল ইসলামের গানের আড়াল। তোমারই কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠেরও গান, এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান। অন্তর তলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয়, গানের আড়ালে পাও নাই তার কোনোদিন পরিচয়। হয়তো কেবলই গাহিয়াছ গান, হয়তো কহনি কথা, গানের বানিশে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা। হৃদয়ে কখনো জাগিল জোয়ার, তাহারি প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝো নাই তার মানে? বেধিনী হৃদয়ে সে সুর দুলেছে, দুল হয়ে শুধু কানে। হায় ভেবে নাহি পায় যে চাঁদে জাগালো সাগরে জোয়ার, সেই চাঁদি শুনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা কুলে কুলে নিশিদিন। সুরের আড়ালে মূর্ছনা কাঁদে, শোনো নাই তাহাবিন? আমার গানের মালার সুবাস ছুলো না হৃদয়ে আসি, আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি। বন্ধুগো যেও ভুলে, প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে, উপবনে তবে ফুটে যে গোলাপ, প্রভাতেই তুমি জাগি। জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি। যে কাটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি, সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ভরি। দেখো নাই তারে মিলনে মালার ফুল চাহিয়াছ তুমি, তুমি খেলিয়াছ বাজায়া মোর বেদনার ঝুমঝুমি। ভুলো মোরে গান কি হবে লইয়া এইটুকু পরিচয়, আমি শুধু তব কণ্ঠের হার, হৃদয়ের কেহ নয়। জানাও আমারে যদি আসে দিন, এইটুকুই শুধু বাঁচি, কণ্ঠ পাড়ায়ে হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ অনন্যা চৌধুরী তার অনন্য পরিবেশনার জন্য। সুপ্রিয় সুধী, আমাদের হাতে সময় আছে 5 মিনিট। আমরা নাজবুল ভাইয়ের কণ্ঠে আরো একটি কবিতা অবশ্যই শুনবো। সেই সঙ্গে আমরা ফেরত যাব আবারও স্বপন ভাইয়ের কাছে তার সমাপ্ত কথার জন্য। আমরা এবার নাজমুল ভাইয়ের কাছে যাচ্ছি, আমাদের আজকের আমন্ত্রিত আবৃত্তি শিল্পী নাজমুল আহসান। ফারুক ভাই, হ্যাঁ শোনা যাচ্ছে। শুনতে শোনা যাচ্ছে আমাকে? ওকে, ধন্যবাদ ফারুক ভাই। আমিও এই অনন্যা সুমি দুজনের সাথে তাল মিলিয়ে কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে করছি একটি কবিতা। আচ্ছা, প্রবর্তকের কবিতা। যায় মহাকালে মূর্ছা যায় প্রবর্তকের খুরচাকায়, যায় অতীত কৃষ্ণকায়, যায় অতীত রক্ত পায়, যায় মহাকালে মূর্ছা যায় প্রবর্তকের খুরচাকায়, প্রবর্তকের খুরচাকায়, প্রবর্তকের খুরচাকায়, যায় প্রবীণ চৈতে পায়, আয় নবীন শক্তি আয়, আয় যায় অতীত, যায় পতীত, যায় অতীত, আয় রে আয় বৈশাখী ঝড় সুর হাকায়, প্রবর্তকের খুরচাকায়, ওই রে দিক চক্রেকার বক্রপথ ঘুরচাকায়, ছুটছে রথ চক্র ঘায়, দিক বিদিক মূর্ছা যায়, কোটি রবি শিখুর পাকায়, প্রবর্তকের খুরচাকায়, প্রবর্তকের খুরচাকায়, ঘরে গ্রহ তারা পথ বিবল, কালকলে আজ খায় রে দোল, আজ প্রভাত আনছে কায়, দূর পাহাড় চূড় তাকায়, জয় কেতন উঠছে কার, কিংসুকের ফুল শাখায়, উঠছে রথ রথ চাকায়, রক্তলাল পথ আঁকায়, জয় তরুণ রচ্ছে কার, ওই উষার লাল আভায়, প্রবর্তকের খুরচাকায়, প্রবর্তকের খুরচাকায়, প্রবর্তকের খুরচাকায়, গড়ছে ঘোর ঝড় তুফান, আয় কঠোর বর্তমান, আয় তরুণ আয় অরুণ আয় দারুণ দৈন্যতায়, ভয় কি আয়, ওই মা ভয় হাত দেখায়, প্রবর্তকের খুরচাকায়, প্রবর্তকের খুরচাকায়, রামধনুর লাল শাখায়, প্রবর্তকের খুরচাকায়, বর্ষসতী স্কন্ধে ওই নাচছে কাল থইতা থই, কই সে কই চক্রধর, ওই মায়ায় খণ্ড কর, সে যায় ছিন্ন কর, ওই মায়ায়, প্রবর্তকের খুরচাকায়, প্রবর্তকের খুরচাকায়, প্রবর্তকের খুরচাকায়, প্রবর্তকের খুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়। বাহ, অনেক অনেক ধন্যবাদ নাজমুল ভাই। নাজমুল ভাই আমাদের যে ইউটিউব চ্যানেল বা তার নিজস্ব একটি পেজ আছে এবং অনলাইনে বর্তমানে বাংলাদেশে অত্যন্ত সক্রিয় একজন আবৃত্তি শিল্পী, আবৃত্তি কর্মী। আমরা তাকে তার কৃতকর্মের জন্য সাধুবাদ জানাই। সুপ্রিয় সুধী, এই পর্যায়ে আমরা স্বপন মজুমদার, আমাদের আজকের অতিথি আলোচক, নাট্যজন এবং বাউল তাত্ত্বিক গবেষক, দীর্ঘদিন ধরে তিনি বহুমাত্রিক কাজ করছেন, মূলত একজন কবিও, কবিতা লিখেন ভালো ভালো। তো আমরা স্বপন ভাইয়ের কাছে আমরা যাচ্ছি, আমরা তার আরো কিছু কথা শুনে, সময় খুব কম, 2 মিনিট 1 মিনিট 2 মিনিট সময়। স্বপন ভাই একটা মূল্যবান কিছু কথা শুনতে চাই, কম সময় যদিও। ধন্যবাদ ফারুক তাহেরকে। আমি দীর্ঘক্ষণ ধরে যাদের আবৃত্তি শুনে তাদেরকে ধন্যবাদ, আর বিশেষ করে নাজমুলকে দরাজ গলায় আবৃত্তি শুনে আরো বেশি আপ্লুত। আর আমি সবাইকে একটা কথাই বলবো যে আবৃত্তি অথবা আবৃত্তি যারা করছেন তারা মূলত কণ্ঠ, সুতরাং তাদেরও এই সময় অনেক দায়িত্ব আছে। আর পাশাপাশি লালনের গানগুলোকে, পদগুলোকে যদি কবিতার মতো করে যদি পড়া যায়, কারণ সময় আসলে যারা শিল্পীরা গানগুলি করছেন তারা অনেকে কুষ্টিয়ার বাসিন্দা অথবা লোকগানের যে ঢঙে তারা গান করেন, যদি আবৃত্তি শিল্পীরা যদি লালনের এই পদকে যদি তারা আবৃত্তির মতো করে উচ্চারণ করেন, তাহলে এটার যে অর্থাৎ তার ভাব এবং অন্য বিষয়গুলো যেভাবে নাজমুল ভাই আবৃত্তিটা করলো তার বিভিন্ন ভাব প্রকাশ করে, নিশ্চিতভাবে আপনারাও লালনের
শব্দকে অথবা যে বাক্যকে সেভাবে করে একটি ভাব রসে রঞ্জিত করে আপনারা দর্শকের কাছে নিতে পড়ে আমার মনে হয় যে এটাও একটা অন্যরকম একটা গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে। সুতরাং শুধু গানই নয়, আবৃত্তি তো লালনের, কারণ লালনের এটি কিন্তু কবিতা, লালনের প্রতিটি গানই কিন্তু একটি কবিতা। তো সুতরাং যদি এটি উচ্চারক করে আমি অত্যন্ত সাধুবাদ জানাবো। আর আমি চাই যে যারা আজকে এই অনুষ্ঠানে এসেছেন এবং যারা দর্শক শ্রোতা তারা সবাই তাদের কাছে কৃতজ্ঞ, তারা আজকে আমাদেরকে সময় দিয়েছেন। এবং পাশাপাশি ফারুক তাহেরকে অসংখ্য ধন্যবাদ যে সে আমাকে এই সময়টা, যদিও আমি আজকে খুব সার্ভাইকেল, আপনারা দেখেছেন আমি খুব দুঃখিত, একটু উঠে যাচ্ছিলাম কারণ আমি খুব দীর্ঘ সময় বসে থাকতে পারছিলাম না, আমার সার্ভাইকেল প্রবলেম আছে। তো সবাইকে ধন্যবাদ। আবারও উচ্চারকের সেই নিকট দূর অন্তপুর আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বপন ভাই আপনার শেষ কথাগুলোর জন্য। আমরা উচ্চারক ভিন্ন ধারায় কিছু কাজ করার চেষ্টা করছি, আমরা লালনকে নিয়েও চেষ্টা করব, যেখানে আমরা চর্যাপদ নিয়ে কাজ করছি, চর্যাপদের গান নিয়ে কাজ করছি, লালন নিয়েও আমরা লালন এবং রবীন্দ্রনাথ এই দুজনকে যুক্ত করে আমরা একটা কিছু করতে চাই আপনার সহযোগিতায়, আপনার মানে লেখনীর দ্বারা। তো সে যাই হোক, আমরা অন্তপুর নিকট দূরের 10ম পর্ব আজকে এখানে শেষ করছি। আমাদের আগামী অনুষ্ঠান অন্তপুর নিকট দূর আগামী শুক্রবার ঠিক 5টায়, বিকেল 5টায় শুরু হবে। তার মাঝখানে আগামী মঙ্গলবার রাত 8:30টায় পিতার চির উন্নত শির এই শিরোনামে আমাদের বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা এবং তাকে স্মরণ করে যে আয়োজন, সেই আয়োজনও নিয়মিত অনুষ্ঠান হবে আগামী মঙ্গলবার। আপনাদের সকলের প্রতি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং উচ্চারকের আজকের এই আয়োজনে যুক্ত থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। এই পরিবেশ পরিস্থিতিতে সবাই সতর্ক থাকুন এবং পরিচ্ছন্ন থাকুন। ধন্যবাদ সকলকে।